আপনি যেহেতু আইনের বিষয়টি টোটাল মামলাটাই 12 বছর যাবত আপনি পরিচালনা করে আসছেন এবং আপনি আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় জনাব রফিকুল আমিনের ঘনিষ্ঠ বন্ধু সেই হিসাবেও আপনার কাছ থেকে জানতে চাইবো আইনের বিষয়ে আপনি কখনো ছাড় দিয়ে কথা বলেননি, কখনো যেটা আইনে আছে সেই বিষয়ে কথা বলেন। উনি একটি মন্তব্য করেছেন, কি অদ্ভুত ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের মতো ডেস্টিনি রফিকুল আমিনের দণ্ড প্রমাণ হলো কিন্তু সাজা কাটতে হলো না, দণ্ড প্রমাণ হয়েছে কিন্তু সাজা কাটতে হয়নি। আপনি মামলাটি পরিচালনা করেছেন, 12 বছর জেলখানায় বন্দী ছিলেন, এই সাজার মধ্যে পড়ে কিনা এই বিষয়টি যদি আপনি একটু আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জনাব মোহাম্মদ আবুল হাসান এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা দেশের বিভিন্ন প্রান্তর থেকে বিদেশ থেকে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন, আমি সুদূর আমেরিকা থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রথমত, যে সাংবাদিক ভাই ডেস্টিনি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, আমি তার প্রতি সম্মান রেখে এটুকু শুধু বলতে চাই যে এটি হচ্ছে তার ব্যক্তিগত একটা অভিমত। আমি যেহেতু পেশাগতভাবে আইনজীবী, সুতরাং আমার বক্তব্যের মধ্যে আইনের সংশ্লিষ্টতা থাকবে। আইনের বাহিরে কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো রাজনৈতিক মন্তব্য, সেটি আমি ব্যক্তিগতভাবে করার কোনো সুযোগ আমার পক্ষে নাই এবং অসম্ভব। এই মামলার অর্থাৎ ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের যে দুটো মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, সেই নিষ্পত্তিকৃত মামলায় আমরা দেখতে পাই যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন প্রায় 12 বৎসর 3 মাস যাবৎ কাস্টডিতে ছিলেন এবং সেটা স্বীকৃত। সেটি সর্বশেষ মামলায় বিজ্ঞ বিচারকও তার রায়ে মন্তব্যে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুসারে কোন আসামিকে যখন দণ্ডাদেশ দেয়া হয়, সেই দণ্ডাদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি যতদিন সাজা খাটবেন, এই সাজার মেয়াদটি সেই মেয়াদের সাথে কর্তৃত্ব হবে, অর্থাৎ কার্টেইল হবে। সেই সুবাদেই জনাব মোহাম্মদ রফিকুল আমিন যেহেতু 12 বৎসর 3 মাস যাবৎ কাস্টডিতে ছিলেন, সুতরাং সেইটা কর্তন সাপেক্ষে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। কাজে কারাগার থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে কারো কোনো অনুকম্পা, কারো কোনো দয়া তা নয়, বরং এই জিনিসটা নিশ্চিত করেছে আইন, এবং সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুসরণেই বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেছেন এবং সেটি বাধ্যতামূলক বিধায় সেই ধরনের অভিমত তিনি তার রায় উল্লেখ করেছেন। যেহেতু মামলায় দণ্ডাদেশ দেয়া হয়েছে, সুতরাং এই মামলাটি বর্তমানে অ্যাপিল আদালতে অর্থাৎ অ্যাপেলেট কোর্টে একটি মামলা পেন্ডিং রয়েছে, আরেকটি মামলায় সেটি অ্যাপিলের প্রস্তুতি চলছে। যে বিষয়টি সাবজুডিস, যে বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতের কোনো রায় সংশ্লিষ্টে, আদালতের কোনো জাজমেন্ট সংশ্লিষ্টে ব্যক্তিগতভাবে সমালোচনা করাটা অধিকাংশ ক্ষেত্রে কন্টেম্পটের মধ্যে পড়ে যায়। সুতরাং আমি বলবো যে একমাত্র বিচারিক আদালতের রায় কোনো ভুল ছিল কিনা সেটার বিষয়টি দেখার দায়িত্বটা হচ্ছে একমাত্র উচ্চ আদালতের অর্থাৎ অ্যাপেক্স কোর্টের। সুতরাং যেই ক্ষেত্রে অ্যাপেক্স কোর্টের মন্তব্য আমরা অপেক্ষা করব এবং আমরা বিশ্বাস করি ডেস্টিনির বিরুদ্ধে যে মামলাটি আনয়ন করা হয়েছে সেই মামলাটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, সৃজিত, ভিত্তিহীন এবং একটা কল্প কাহিনীর উপরে এই মামলাটি করা হয়েছে। এই মামলার পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়টি আপনারা অন্যতম আলোচকের কাছে শুনেছেন। আমি ওই সহ আলোচকের রেফারেন্স না দিয়ে আমি শুধু এটুকুই বলবো যে এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী জনাব মোহাম্মদ রফিকুল আমিন যখন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 342 ধারায় যে জবানবন্দি প্রদান করেছেন, সেই জবানবন্দি প্রদানের ক্ষেত্রেও তিনি কার দ্বারা নিষ্পেষিত হয়েছেন, কার প্রতিহিংসার শিকার, তার নাম তিনি বিজ্ঞ আদালতে হলফপূর্বক উচ্চারণ করেছেন এবং সেই নাম এবং আজকের সহ আলোচক যে নাম বলেছেন সেটি হচ্ছে একই ব্যক্তির নাম। সুতরাং
যে বিষয়টি আদালতের জুডিশিয়াল রেকর্ডে রয়েছে, এভিডেন্স অন রেকর্ডে রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমানে এই অন্তর্বর্তী সরকার, যেহেতু ইতিপূর্বে আমরা দেখেছি ডেস্টিনির প্রতি বৈষম্য আচরণ করা হয়েছে, ডেস্টিনির প্রতি যার ইঙ্গিতেই হোক না কেন ডেস্টিনির প্রতি বৈষম্য আচরণ করা হয়েছে, তখনকার বিজ্ঞ বিচারকরা স্বাধীন ছিলেন না, স্বাধীনভাবে জাজমেন্ট দিতে পারতেন না। আজকের বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞ বিচারকগণ স্বাধীনভাবে তারা মামলা নিষ্পত্তি করেন। সুতরাং একটি মামলার রায় চূড়ান্ত নয়, যেই মামলাটি অ্যাপিল বা রিভিশন অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত অ্যাপেক্স কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মামলার গুণাগুণের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিগত পর্যায়ে কোনো মন্তব্য করাটি এটা শোভনীয় নয় বলে আমি মনে করি। অ্যাডভোকেট সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই, প্লিজ প্লিজ। আমার মনে হয় ওই জায়গাতে যেটা নাজমুল সাকিব একটু টাচ করেছে, আমি ওই জায়গাতে বলতে চাই, মানে এর আগে আমি বলেছি গত মানে আমার সাথে যখন আমিন সাহেবের কথা হয় তখন আমি বলেছি আমি একটু আপনার কাছে জানতে চাই এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে চাই, সেটা হচ্ছে যে এই আমরা বলছি বিনা, আমি এটা কিন্তু বলছিলাম বিনা বিচারে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তাই যদি হয় তাহলে এই মানে এই ক্ষতিপূরণ আমরা মানে আপনারা চাবেন কিনা, তার কারণ নিঃসন্দেহে মানে পরিষ্কার ভাবে এটা আমাদেরকে মানে প্রতীয়মান হচ্ছে যে তার প্রতি ইনজাস্টিস হয়েছে, বৈষম্য হয়েছে এবং ক্ষতি সাধিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, এবং এই ক্ষতিপূরণ তাদেরকে রাষ্ট্র দেবে। রাষ্ট্র এই ক্ষতিপূরণ আপনারা দাবি করবেন কিনা, অ্যাপ্লাই করবেন কিনা, আবেদন করবেন কিনা, এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমত, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ বিচারিক আদালতের জাজমেন্টটা মহামান্য উচ্চ আদালত কর্তৃক সেটিসফাইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ চাওয়ার আইনগত কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, মহামান্য উচ্চ আদালতের ক্ষেত্রে উচ্চ আদালতে যখন এই অ্যাপিলটা প্রেজেন্টেড হবে, শুনানি হবে, তখন সেই সময় সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবী যদি প্রপারলি এভিডেন্স অন রেকর্ড তুলে ধরেন এবং যদি দেখানো হয় যে ডেস্টিনির প্রতি বৈষম্য হয়েছে এবং মহামান্য উচ্চ আদালত সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীর উপস্থাপিত বক্তব্যে যদি সন্তুষ্ট হন, প্লিজড হন, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে অনারেবল সুপ্রিম কোর্টের সাংবিধানিক যে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যে কোনো ন্যায়ানুগ আদেশ দান করতে পারেন এবং সেই ন্যায়ানুগ আদেশের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের জন্য ডাইরেকশন থাকার আইনগত সুযোগ রয়েছে। সুতরাং আমরা এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে অ্যাপিলে যখন শুনানিটা হবে সেই শুনানির সময় যেন প্রেজেন্টেশনটা প্রপার হয় এবং সেই প্রেজেন্টেশনটা লিগ্যাল গ্রাউন্ডসে আদালতকে, মহামান্য উচ্চ আদালতকে সন্তুষ্ট করা যে আমাদের নিম্ন বিচারিক আদালত যে জাজমেন্ট প্রদান করেছেন। আমি কেন বলছি? আমি বলছি এ কারণেই যে ইন মাই অপিনিয়ন যে এই মামলাটি প্রকৃত পক্ষে আনিত অভিযোগটা প্রমাণিত হয় নাই। আমি এ কারণেই বলছি কারণ কথিত মতে ডেস্টিনি প্রতারণা করেছে। এই মামলায় এমন কোনো এভিডেন্স নাই, এমন কোনো ব্যক্তি সাক্ষী নাই, এমন কোনো ডিস্ট্রিবিউটর নাই, এমন কোনো 45 লক্ষ লোকের মধ্যে কোনো ব্যক্তি নাই যিনি এসে আদালতে বলেছেন যে ডেস্টিনি দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তাহলে এই প্রতারণার যে কল্প কাহিনী এটা সৃজন করলো কে? সৃজন করলো একটা পত্রিকা, যে পত্রিকার রেফারেন্স এভিডেন্স অন রেকর্ড এসেছে। আমরা আরো দেখতে পাই সেই পত্রিকার যিনি প্রতিবেদক, সেই পত্রিকার যে তথ্য সংগ্রহের যে উৎস, এগুলো কোনো কিছু এভিডেন্স অন রেকর্ডে আসে নাই। তারা বলছেন যে মানি লন্ডারিং হয়েছে। আমরা বলেছি যে ডেস্টিনির যে সংগৃহীত অর্থ, ডেস্টিনির যে টাকাগুলো আয় করেছে সেই টাকাগুলো কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী এবং সেটি হচ্ছে সমবায় আইন অনুসরণে, অর্থাৎ প্রত্যেকটাই আইন অনুসরণে ব্যবসায় করতে গিয়ে ডেস্টিনি এই টাকাগুলো আয় করেছে এবং সেই আয়ের বিপরীতে ডেস্টিনি কয়েক কোটি টাকা করও দিয়েছে, ট্যাক্সও দিয়েছে। সুতরাং সেটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে ওই সময় যারা আমার থেকে ট্যাক্স নিয়েছে তারাও তো অ্যাবেটার হিসাবে আসবে।
কেন তারা যদি জানে যে এটা আমার অপরাধলব্ধ আয়, কেন তারা ট্যাক্সটা নেবেন? সুতরাং আমি আদালতের কাছে আরো উপস্থাপন করেছিলাম যেই ক্ষেত্রে ডেস্টিনি একটা প্রতিষ্ঠান এবং একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আইন দ্বারা নিবন্ধিত, সুতরাং প্রতিষ্ঠানকে যদি শাস্তি না দিয়ে আপনি তার ব্যক্তিগতভাবে দেন তাহলে সেটা আইনগতভাবে ত্রুটিপূর্ণ হবে। সুতরাং বিজ্ঞ বিচারিক আদালত ওই সময়কালে, অর্থাৎ যখন জাজমেন্টটা ইতিপূর্বে প্রদান করেছেন একটি মামলা বিগত সরকারের আমলে, সেই জাজমেন্টটি ছিল, আমি বলবো যে সেই জাজমেন্টটা সঠিকভাবে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে সেই জাজমেন্টটা দেওয়া হয়েছে। এবং এই জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করার বিষয়টি একমাত্র মহামান্য উচ্চ আদালতে সেটা পরীক্ষা নিরীক্ষা করবেন। এর বাহিরে ব্যক্তিগত পর্যায়ে কোনো আক্রোশ, ব্যক্তিগত পর্যায়ে আক্রমণাত্মক কোনো বক্তব্য একজন আইনজীবী হিসাবে, একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে সেটি করাটি আমি অশোভনীয় মনে করি এবং সেটি ন্যায় বিচারের পরিপন্থী।